আরজিকর হাসপাতালের ভেতর চিকিৎসকের দেহ উদ্ধার, তারপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ, কিন্তু এখনো জাস্টিস পায়নি অভয়া। এখনো ধরা পড়েনি আসল অপরাধী। পোস্টমর্টেম রিপোর্ট বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতবর্ষ সহ গোটা বিশ্ব উত্তাল, পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টের মতে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করতে গাফিলতি করেছে, কিন্তু প্রাথমিকভাবে এই ধর্ষণ এবং খুনকে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? কেন তড়িঘড়ি ওই চিকিৎসকের দেহকে সৎকার করে দেওয়া হলো? আর ঠিক কোন কারণে ক্রাইম স্পটের ঠিক পাশেই তাড়াতাড়ি ভেঙে চুরে শুরু হলো হাসপাতাল সংস্কারের কাজ? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবে কে? নমস্কার, আমি সুজয় নীল। বিগত বেশ কিছুদিন ধরে অনেকেই আমাকে বলছিলেন আমি কেন আরজিকর নিয়ে কোনো বড় ভিডিও বানাচ্ছি না। আসলে আমি বরাবরই পোক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ভিডিও বানাতে চেয়েছি, আর তাই আমি অপেক্ষা করছিলাম অভয়ার পোস্টমর্টেম রিপোর্টটা সামনে আসার। তবে হ্যাঁ, ইতিমধ্যেই গত 11ই আগস্ট আমার আলটিমেট মোটিভেশন পেজে এবং 14ই আগস্ট সুজয় নীল ফেসবুক পেজে আমি প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম, কিন্তু এবার সময় এসেছে গোটা বিষয়টাকে নিয়ে একটা ডিটেইলড ভিডিও করার। 9ই আগস্ট শুক্রবার সকাল 7:30টা আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের 4তলা সেমিনার রুমের পোডিয়াম থেকে উদ্ধার হলো অভয়ার অর্ধনগ্ন মৃতদেহ। কিন্তু এখানেই একটা সন্দেহ দানা বাঁধছে সিবিআই এর মনে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে অন্য ভালো শয্যা থাকা সত্ত্বেও কেউ কেন পোডিয়ামে ধুলো ভরা মেঝেতে শুতে যাবেন? শুলেও পোডিয়ামের একদম দেওয়ালের গা ঘেঁষে বিছানা কেন পাতবেন? সেখানে তো শুতে সমস্যা হওয়ার কথা, সমস্যা হবে পাশ ফিরতেও। তরুণী যে বিছানায় ছিলেন তার নিচ দিয়ে গেছে বিদ্যুতের তার, কেউ কি জেনে বুঝে বিদ্যুতের তারের উপর বিছানা পাতবেন? এত অদ্ভুত রহস্য থাকা সত্ত্বেও আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ অভয়ের বাড়ির লোকজনদের ফোন করে জানালো আপনাদের মেয়ে সুইসাইড করেছে। হ্যাঁ, যতই রাজ্য প্রশাসন এই ফোন কলকে ফেক বলতে তৎপর হয়ে উঠুক, খোদ সুপ্রিম কোর্ট এই ফোন কল নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে মেয়েটিকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার বাড়ির লোকে কেন প্রথমে কল করে সুইসাইডের কথা বলা হবে? 9 আগস্ট বেলা 12টা 12:30 আরজিকর হাসপাতালে পৌঁছলো অভয়ার পরিবারের লোকজন। এক্ষেত্রে রাজ্য প্রশাসন বলছেন অভয়ার পরিবার ঘটনাস্থলে পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই তাদের অভয়ার মৃতদেহ দেখানো হয়, কিন্তু অভয়ার মা দাবি করছেন 12:30টায় পৌঁছে বেলা 3টে অবধি তারা অপেক্ষা করেছিলেন নিজের মৃত মেয়ের মুখটা একবার দেখবেন বলে। এক্ষেত্রেও প্রশ্ন ওঠে, তাহলে কি একজন মা মিথ্যে কথা বলছেন? আবার ফেরা যাক ঘটনাক্রমে। বেলা যত গড়ায় হাসপাতালের ভিতরে একজন চিকিৎসকের খুন এবং ধর্ষণ হয়েছে শুনে স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। টিভি এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে ক্রমে প্রকাশ্যে আসতে থাকে দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়ার কঙ্কালসার অবস্থা। কর্মবিরতির ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। কিন্তু এদিকে ততক্ষণে চলতে থাকে অন্য ঘটনা। ওই আরজিকর হাসপাতালেই অভয়ার মৃতদেহের পোস্টমর্টেম করার কাজ শুরু হয়। ততক্ষণে হাসপাতালের গেটের সামনে ভিড় বাড়তে থাকে বিক্ষোভকারী জনতা এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের। পোস্টমর্টেম হওয়ার সঙ্গে সঙ্গে এক প্রকার তড়িঘড়ি করেই অভয়ার মৃতদেহকে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। তখন শ্মশান চত্বর পুলিশে 6 লাখ। শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্রের কথা অনুযায়ী স্থানীয় এমএলএ থেকে কাউন্সিলর সবাই হাজির হয়ে যান ওইখানে। পুলিশের তরফ থেকে শ্মশান কর্তৃপক্ষকে বলা হয় যত দ্রুত সম্ভব অভয়ার দেহকে সৎকার করতে হবে। ঠিক এই কারণে তখন ওখানে উপস্থিত অন্য 2টো মৃতদেহের সৎকারও আটকে দেওয়া হয়। আর ঠিক এখানেই উঠছে প্রশ্ন, কেন প্রশাসন এত তাড়াহুড়ো করছিল অভয়ার মৃতদেহটি সৎকার করার জন্য? বিরোধীদের দাবি মৃতদেহটিকে এক প্রকার হাইজ্যাক করে নিয়ে গিয়ে দাহ কাজ সেরে ফেলা হয়। এদিকে এত কাজের মধ্যে পুলিশের মনে পড়ে, আরে আমরা তো এখন এফআইআরই করিনি। তাই রাত 11:45 লজ করা হয় এই কেসের এফআইআর। হ্যাঁ, অভয়ার মৃতদেহ উদ্ধারের প্রায় 16 ঘন্টা পরে। ততক্ষণে অবশ্য উত্তাল হয়ে গেছিল গোটা বাংলা। অপরাধীদের গ্রেপ্তার করার দাবিতে 6 লাফ হয়ে গেছিল চারদিক। আর ঠিক পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকালেই আশ্চর্য তৎপরতা দেখালো পুলিশ। একটা হেডফোনের সূত্র ধরে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশের তরফ থেকে জানানো হলো এই সঞ্জয় রায়ই অভয়াকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু রাজ্যের মানুষের বোধহয় বিশ্বাস হলো না সেই কথায়। সবাই বলতে লাগলো সঞ্জয় আসলে বলির পাঁঠা, তাকে সামনে রেখে আড়াল করা হচ্ছে আসল অপরাধীদের। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হলো সকলে। আশ্চর্যজনকভাবে সন্দীপ ঘোষ রাজিও হয়ে গেলেন জনতার দাবিতে। এই সেই সন্দীপ ঘোষ যাকে এই ঘটনার আগে অধ্যক্ষ পদ থেকে সরানোর জন্য বহু চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। সেই 2020 সাল থেকে তিনি বহাল তবিয়তেই নিজের আসন দখল করে রেখেছিলেন। অথচ সেই মানুষটাই কিনা 11ই আগস্ট সকালে জনতার দাবি মেনে পদত্যাগ করলো। কিন্তু সন্ধে হতে না হতেই জানা গেল রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করতে চলেছেন। ব্যাস, এই খবরটা শুনেই ক্ষোভে ফেটে পড়ল গোটা বাংলা।
রাজ্য প্রশাসনের উপর থেকে ক্রমশ আস্থা হারাতে শুরু করলো সাধারণ মানুষ। তাই মহিলারা সিদ্ধান্ত নিল 14ই আগস্ট রাতে গোটা বাংলা দখল করবেন তাঁরা এবং বিচার চাইবেন অভয়ার জন্য। পাশাপাশি নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার কথাও জানান দেবেন রাজ্য সরকারকে। এদিকে 13ই আগস্ট তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্তের। কিন্তু দাঁড়ান, বাইরে যখন এত কিছু ঘটছে ঠিক তখনই আর.জি. কর হাসপাতালের ভেতর ঘটছিল সম্পূর্ণ অন্য এক ঘটনা। ইমার্জেন্সি বিভাগের 4 তলার এই সেমিনার রুমের পাশেই একটা ঘরকে ভেঙে চুরে সংস্কারের কাজ শুরু করলো আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ। সিবিআই তদন্ত শুরু করার পর বারবার অনুমান করেছে হয়তো সেমিনার রুমটি আসল ক্রাইম স্পট নয়। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রথমে জানা গিয়েছিল হাসপাতালের 4র্থ তলে যেখানে সেমিনার রুম, সেখানে চিকিৎসকদের বিশ্রামের জন্য কোনো বিকল্প জায়গা নেই। বাস্তবে দেখা গিয়েছে ওই তলেই এমন ঘর আছে যেখানে চিকিৎসকেরা বিশ্রাম নেন। এর মধ্যেই ওই তলে একটা ঘর ভাঙার কাজ শুরু হওয়ায় প্রশ্ন আরো জোরালো হয়, তবে কি সেই ঘরেই কিছু ঘটেছিল? তারপর সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছে। এইখানে জানিয়ে রাখি, আনন্দবাজারের অন্য একটা প্রতিবেদন অনুযায়ী আর.জি. কর মেডিকেল কলেজে ভাঙা এবং সংস্কারের কাজের আগে পুরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির অনুমতি নেওয়া দরকার। অথচ আর.জি. কর কাণ্ডের পর এমন কোনো অনুমতি না নিয়েই ওই ঘরটা ভাঙার কাজ শুরু হয়ে গেছিল। পুরসভার হেরিটেজ কমিটির এক সদস্যও বলছেন রিসেন্ট টাইমে তাদের কাছে এমন কোনো সংস্কারের কাজ সংক্রান্ত প্রস্তাব আসেনি। তাহলে কার নির্দেশে এবং কেন ওই ঘর ভাঙা শুরু হলো? এবার ভাবুন, একটা খুনের ঘটনাকে সুইসাইড বলা হচ্ছে, মৃতার বাবা মাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, আচমকা ক্রাইম স্পটের পার্শ্ববর্তী ঘর ভাঙার কাজ শুরু হয়ে যাচ্ছে, সন্দীপ ঘোষ পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই অন্য কলেজে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হচ্ছে। 7,000 মানুষের শান্তিপূর্ণ একটা মিছিলে 70-80 জন বহিরাগত জনতা ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে। 43 জন ডাক্তারের বদলির অর্ডার চলে আসছে, অবশ্য পরে সেটা স্থগিত হয়ে যাচ্ছে। তাই একটার পর একটা ঘটতে থাকা ঘটনার দায়ভার কার উপর বর্তায়? আমাদের ভারতবর্ষে যখন কোনো রেল দুর্ঘটনা হয় তখন আমরা সকলে রেলমন্ত্রীকে দায়ী করি। কিছুদিন আগেই উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা ঘটার পর আমরা অশ্বিনী বৈষ্ণবকেই দায়ী করেছিলাম। আর আর.জি. করের ঘটনায় স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, সব করে ডিপার্টমেন্টের মাথায় বসে থাকা কর্তারা ডাহা ফেল করলেন। এক্ষেত্রে তাহলে গোটা ঘটনার দায়ভার কার উপর বর্তায়? মোহনবাগান ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের ডার্বি বন্ধ হয়ে যাওয়ায় যখন মোহন ইস্ট সমর্থকরা মিলে যুবভারতীর সামনে প্রতিবাদ জানাচ্ছিল তখন পুলিশ তাদের উপর লাঠি চার্জ করলো, সমর্থকদের প্রিজন ভ্যানে তুললো। কিন্তু ঠিক অন্যদিকে যখন 14ই আগস্ট রাতে বহিরাগত দুষ্কৃতীরা এসে আর.জি. করে ভাঙচুর চালালো তখন পুলিশ প্রাথমিক পর্যায়ে এক পাশে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকলো। খোদ সুপ্রিম কোর্ট অবধি কলকাতা পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে। তাহলে তো এটাই প্রমাণ হয় যে গোটা পুলিশ ডিপার্টমেন্ট এক্ষেত্রে ফেইল্ড। আর সেই কারণেই সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে, অর্থাৎ যেখানে আন্দোলনকারীদের হাতে অস্ত্র, ইট বা পাথর নেই, এমন অবস্থায় কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার তাদের উপর বল প্রয়োগ করতে পারবে না। এবার আসি এই ঘটনার আসল অধ্যায়, অভয়ার পোস্টমর্টেম রিপোর্ট। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট বলছে নিহত চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বা কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্ন মিলেছে। রিপোর্টে আরো বলা হয়েছে চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল, শরীরে আরো কিছু অংশেও জমাট বেঁধেছিল রক্ত। চিকিৎসক পড়ুয়াকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে লেখা রয়েছে সেটাও। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল, অর্থাৎ পেনিট্রেশন অথবা ইনসারশন বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে। গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল অভয়ার দেহে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, তবে আনন্দবাজার অনলাইনের আর্টিকেল অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্টে সিমেন্ট সংক্রান্ত কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে, তবে সেই তরল যে কি তার উল্লেখ নেই রিপোর্টে। এছাড়াও বিভিন্ন মহল থেকে অভয়ার শরীরের একাধিক হাড় ভাঙার যে সমস্ত কথা উঠে আসছিল, ময়নাতদন্তের রিপোর্টে তেমন হাড় ভাঙার কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যু, মৃত্যুর ধরন খুন, যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিকেল প্রমাণও রয়েছে, যৌন হেনস্থার সম্ভাবনা। কিন্তু ফোরেন্সিক বিশেষজ্ঞদের মতে এই পোস্টমর্টেম রিপোর্টটিতে অনেক ত্রুটি রয়েছে। অভয়ার দ্বিতীয়বার পোস্টমর্টেম হওয়া অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সেই সুযোগ কোথায় দেওয়া হলো চিকিৎসকদের? তার আগেই তো তড়িঘড়ি। এবার ভাবুন তো, খাস কলকাতা শহরের বুকে নিজের কর্মক্ষেত্রে যদি একজন মহিলা চিকিৎসকের এই অবস্থা হয়, তাহলে গ্রামাঞ্চলের মহিলারা কোন সাহসে পথে বেরোবেন? সরকারের তরফ থেকে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করতে। আর এখানেই আরো প্রকট হয়ে উঠছে নারী সুরক্ষা
এবং নারী নিরাপত্তার চিত্রটা। প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারবে না বলে নারীরা রাতে অফিস করবে না, রাত করে বাড়ি ফিরবে না। এই নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষার দাবিতেই 14ই আগস্ট রাতে রাজপথ দখল করেছিল নারীরা। প্রথমে এই আন্দোলনটা শুধু ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটা পরিণত হয়েছে একটা বৃহত্তর গণ আন্দোলনে, যেখানে বাঙাল, ঘটি, হিন্দু, মুসলিম, শ্রমিক, মালিক সর্বস্তরের মানুষের একটাই স্বর, জাস্টিস ফর আর.জি. কর। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা লাভের পর এমন বিরাট মাপের গণ আন্দোলন এর আগে হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। আজ এই আন্দোলন শুধু বাংলার বুকেই আটকে নেই, বাংলা এবং ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে এই আন্দোলনের আঁচ পৌঁছেছে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইটালিতে। এমনকি অশান্ত হয়ে থাকা বাংলাদেশের মানুষও পথে নেমেছেন আমাদের অভয়ার জাস্টিস চেয়ে। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই ম্যারাথন জেরা করছে সিবিআই। ওদিকে জেরা চলছে সঞ্জয় রায়েরও। সিবিআই এর মতে একবার এক এক রকম বয়ান দিচ্ছেন সন্দীপ। কখনো বলছেন কি হয়েছিল মনে পড়ছে না। এসব কারণেই সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট করা হতে পারে। তাই বাংলার মানুষের আশা, খুব তাড়াতাড়ি আসল অপরাধীদের নাম সামনে আসবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সুও মোটো কেস হিসেবে অভয়ার ঘটনাটি নিয়ে শুনানি শুরু করে দিয়েছে। সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও ক্রমশ চাপ বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের ওপর। তবে এত কিছুর মধ্যেও সাধারণ মানুষ পথ ছাড়তে রাজি নন। তারা বোধহয় এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, হয় এসপার না হয় ওসপার। পশ্চিমবঙ্গের মাটিতে বোধহয় অরাজনৈতিক হিসেবে মাঝামাঝি থাকার দিন শেষ। আপনার কি মনে হয় গোটা বিষয়টা নিয়ে? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই থাক। নতুন কোনো আপডেট পেলে আবারও দেখা হচ্ছে আর.জি. কর কাণ্ডের আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি প্রতিবাদ চলুক, যতক্ষণ না সুবিচার আসছে। আপনার আমার একটাই স্বর, জাস্টিস ফর আর.জি. কর।